সম্পত্তির লোভে কাকাকে জ্বলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গতকাল গভীর রাতে রায়গঞ্জ শহর সংলগ্ন কুমারডাঙ্গি এলাকায় রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। এরপর মৃতদেহ পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ওই বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম মদন সাহা, বয়স 54, বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে মদনবাবুকে তার ভাইপো রানা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় মদনবাবুর পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ তদন্তে নামে। এদিকে ট্রেনের ধাক্কায় মৃত মদন সাহা দ্বিখণ্ডিত অবস্থায় রেল লাইনের পাশেই পড়েছিল। খবর যায় রেল পুলিশ ও জিআরপিতে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিন বিকেল 5:30 নাগাদ ওই বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। দাস, আমি আমার ভাই, আমার দাদা ছোটদা, আমার অভিযোগ আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এই পাশের বাড়ির ছেলে প্রসেনজিৎ সাহা ওরফে রানা সাহা, গোপাল সার ছেলে, নিয়ে গেছে। নিয়ে গিয়ে 9টা কত ট্রেনটা লোকালটা যায়, এই যে এইখানটায় ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিয়েছে। আমার ভাই বুঝতে পারেনি যে আমাকে এরকম দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার আমার পরিবারকে শেষ করে খেলো। আজকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অ্যাডাক্টেড, ও ড্রাগস অ্যাডাক্টেড, ওর বধূ নির্যাতনের কেস আছে, ওর মার্ডার কেস আছে, ওর শ্লীলতাহানি হয়েছে তার কেস আছে, ওর 5টা কেস থানা থেকে চলছে, ক্রিমিনাল কেস। জামিনে ছাড়া পেয়ে এসে এগুলা কাণ্ড। প্রথম বউটা চলে গেছে ভাইগে, প্রথম বউটা রাস্তায় ফেলে পাবলিক পিটিয়েছে ওখানটায়। ওই একটু আগেই গেলে ওই ট্রান্সফরমার লব্বুসার বাড়ির, লব্বুসার মেয়ের সাথে বিয়ে হয়েছিল, পিটাইছে, লঙ্কার গুঁড়া দিছে। কালকে কি ঘটনা হয়েছে? কালকের ঘটনা কিচ্ছু হয়নি, আমরা কিচ্ছু বুঝিনি। তার 7 দিন আগে মানে আরেক সোমবার বাড়িতে এসে আমার দাদাকে মার পিট, মেয়েদের শ্লীলতাহানি, গালা গালি, অশ্লীল ভাষায় রেকর্ড করা আছে। আমার দাদা যে করেছে সে কেউ হয় না, বাড়ির লোক হলে এরকম করে। সে হচ্ছে আমার আত্মীয়তাটা কিসের? আমার সাথে আমার বড়দার ছেলে, এইটুকুই সম্পর্ক। আজ এটা চলছে 25 বছর ধরে। কালকে কখন হয়েছে ঘটনাটা? কালকে ডেকে নিয়ে গেছে তো বাড়ি থেকে 1:30 নাগাদ, অ্যাকচুয়ালি 1:30 নাগাদ। আর তারপরে রেল লাইনে ফেলে দিচ্ছে, কখন জানি না। আপনারা কখন জানেন? আমরা আজকে সকালে জানলাম। ওই বলছে না, ওই ফোন করে বলেছে কিরে তোর বাবাকে পাওয়া গেল? হ্যাঁ, তো দেখ সুভাষগঞ্জের ওইদিকে তোর বাবার তো এদিক ওদিক যাওয়ায়, দেখ তো সুভাষগঞ্জের ওইদিকে পড়ে আছে নাকি, ওই রেকর্ড করা আছে, ফোন করেছে। হ্যাঁ বলেছে ও ভোর 6টায় উঠেছে, যে ছেলে 9টা 10টা না বাজলে ডার একটা তো ইঞ্জেকশন নেয়, হোমে গিয়ে জুয়া খেলে 2 লাখ টাকা হারছে। ওই যে হোমটা রয়েছে রূপাহারে, সবার সাথে ওর কানেকশন, ক্রিমিনাল কানেকশন। যে মারা গিয়েছে তার নাম মদন সাহা, বয়স 60 হবে। 54 দিয়েছো আধার কার্ডে, তাই আছে 54। কিচ্ছু করতো না, এই জমি পুকুর টুকুর নিয়ে থাকতো। আর এই ইটের ভাটায় সিন্ধির জীবন, সিন্ধির ইটের ভাটায় কাজ করতো। বিবাদটা কি নিয়ে? কোনো ওর সাথে বিবাদ না, ওর বিবাদ ওর বলে যে পুকুরটা আমাকে দিয়ে দাও। তো কেন? পুকুরটা ওর নামে রেজিস্ট্রি করা, ওর রেকর্ড করা, সব বলছে না এই পুকুর তো চলে গেছে সরকারে, হয়ে গেছে। যা হচ্ছে সেটা সরকার বুঝবে, বিএলআর বুঝবে, আমরা বুঝবো। হ্যাঁ, অভিযোগ করেছে, অ্যারেস্ট করেও নিয়ে গেছে। অবশিষ্টাংশ ন্যাড়া পোড়াতে গিয়ে সেই আগুনে পুড়ল 20 থেকে 25 বিঘা জমির গম ক্ষেত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার পুলিশ ও বালুরঘাট দমকল কেন্দ্রের পতিরামে থাকা দমকলের একটি ইঞ্জিন। তবে রাস্তা না থাকায় মাঠের মধ্যে দমকলের ইঞ্জিন পৌঁছতে পারেনি। এমনকি মাঠে জলের কোনো ব্যবস্থা না থাকায় মেশিন ব্যবহার করতে পারেনি দমকলের কর্মীরা। তাই পুলিশ কর্মী ও দমকল কর্মীরা গাছের ডাল দিয়েই কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। তবে যতক্ষণে আগুন আয়ত্তে আসে ততক্ষণে ভস্মীভূত হয়ে গেছে কয়েক লক্ষ টাকার গম। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরাম থানার মল্লিকপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার ওসি সৎকার সাংব সহ বিশাল পুলিশ বাহিনী। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা। আগুনে সুভাষ ওরাও এবং মানুষ ওরাওয়ের গম সব থেকে বেশি পুড়েছে। এছাড়াও 5-6 জন কৃষকের গম ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। স্যার, পতিরামে একটা বড় আগুন ধরেছিল, আপনারা সেখানে গিয়েছিলেন, বিষয়টা কি হয়েছে? আজকে আমরা দুপুর নাগাদ খবর পাই যে পতিরাম থানার অন্তর্গত বল্লাই পঞ্চায়েতের
মল্লিকপুর গ্রামে, সেখানে মাঠে গমের যে ক্ষেত, সেই ক্ষেতে আগুন ধরেছে। সেটা জানার পরেই আমাদের লোকাল থানার ওসি এবং তার টিম সেখানে মুভ করার পর সেখানে গিয়ে দেখা যায় আগুন এতটাই ভয়াবহ যে সেটা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার ব্রিগেডকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেড সেখানে এসেও পৌঁছায়, কিন্তু জায়গাটার লোকেশন এমন একটা জায়গায় যে জায়গাটাতে ফায়ার ব্রিগেডের পক্ষে পৌঁছানো সম্ভব নয়, বা তাদের কোনো ওয়াটার সোর্সও কাছাকাছি ছিল না। ফলত আগুন দ্রুতগতিতে ছড়াতে থাকে। অতঃপর আমাদের থানার ওসির নেতৃত্বে তার যে টিম, ফায়ার ব্রিগেডের কিছু যারা কর্মী, তাদের হেল্প নিয়ে সেখানে আশপাশ থেকে, কাছাকাছি থেকে যে জঙ্গল ঝাড়গুলো থাকে, ঝোপঝাড়, সেখান থেকে কিছু গাছপালা, ডালপালা নিয়ে এসে সেই জায়গাটাকে কর্ডন করে আগুনের যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে কাট অফ করা হয় এবং ফাইনালি এটা প্রায় 3 ঘন্টার প্রচেষ্টার পরে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্যার কত বিঘা গম পুড়ে গেছে? যেটা ইনিশিয়ালি দেখে বোঝা যাচ্ছে যে আনুমানিক প্রায় 20 থেকে 25 বিঘার মতন ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি হেমতাবাদ থানার প্রত্যন্ত গ্রামে। বর্তমানে এই নাবালিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন। গতকাল ওই নাবালিকা বাড়িতে একাই ছিল, বাবা ও মা মাঠে কাজ করতে ব্যস্ত ছিল। সেই ফাঁকে ওই নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এরপর অভিযুক্তকে গণধোলাই দিয়ে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে হেমতাবাদে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ কোর্টে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর স্বরূপ বিশ্বাস বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামীকাল চৈতি ছট পুজো। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে ছট পুজোর প্রস্তুতি। ছট পুজো বছরে 2 বার পালিত হয়, কার্তিক মাসে এবং চৈত্র মাসে। আগামীকাল চৈতি ছট উৎসবে মাতবেন বিহারী সম্প্রদায়ের মানুষেরা। আগামীকাল অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন এবং আগামী 4ই এপ্রিল উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। এই মুহূর্তে জোর কদমে চলছে ছট পূজার প্রস্তুতি। প্রত্যেক বছরই শিলিগুড়ির অন্যান্য জায়গার পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডে চৈতি ছট পালন করা হয়। আজ ছটঘাট পরিদর্শন করেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতো। তিনি জানান, চৈতি ছটকে ঘিরে সমস্ত রকম ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। ছট ব্রতীদের শুভেচ্ছাও জানান তিনি। सबसे पहले तो सिलीगुड़ी वासियों को मेरा प्रणाम और नमस्कार। मैं सबसे पहले अपने सिलीगुड़ी वासियों को आगामी छठ पूजा और रामनवमी की हार्दिक शुभकामनाएं दूंगी। और जहां तक रही बात छठ पूजा की, तो हम बिहारियों की शान छठ पूजा बस 2 दिन में ही होने जा रही है। और हमारे 5 नंबर वार्ड में काफ़ी सारी कमेटियां हैं जो छठ पूजा को ऑर्गेनाइज़ करती है। वो लोग भी दिन रात की मेहनत के बाद छठ पूजा को इतने भव्य तरीके से डेकोरेट करते हैं ताकि जितने भी श्रद्धालु आए उनको किसी तरीके की कोई समस्या ना हो। तो हमारे वार्ड में काफ़ी धूमधाम से छठ पूजा मनाया जाता है। देखिए, जैसे चैती छठ पूजा की बात रही तो इसमें 3 कमेटियां पूजा को ऑर्गेनाइज़ करती है बड़े लेवल पे। बाकी तो और भी घाट पे पूजा होते हैं, लेकिन छठ व्रती अपना छठ करके आ जाते हैं। लेकिन 3 कमेटियां जो है वो काफ़ी अच्छे तरीके से ऑर्गेनाइज करती हैं। देखिए, जैसे काउंसिलर साफ़ सफाई से लेकर ब्लीचिंग पाउडर हो, नदी साफ़ सुथरा रहे, वो सब मैंने देखा है कमेटी मेंबर्स के साथ में। उनको क्या क्या समस्या है जिसको सही करना है, और कितने सारे काम हो चुके हैं और जो बाकी है वो भी छठ पूजा होने से बहुत पहले तक कंप्लीट हो जाएगा। देखिए, ये वाले जो छठ होते हैं, इसमें जबकि ऐसा माना जाता है कि ये छोटा छठ होता है, लेकिन हम लोग जहाँ तक जानते हैं कि ये सबसे बड़ा छठ पूजा होता है। लेकिन ये छठ वही करते हैं जिनका मानती होता है या किसी तरीके का कुछ मांगे हुए रहते हैं जो पूरा हो जाता है, वो लोग करते हैं। तो इसमें उस तरीके का भीड़ नहीं होता है जैसे छोटे वाले छठ में लोग करते हैं। फिर भी हमारे 5 नंबर वार्ड में काफ़ी मात्रा में अभी लोग छठ व्रत या छठ को करती है। और प्रशासन का सपोर्ट पूरा ही रहता है। कॉर्पोरेशन भी अपने तरफ से जितना हो सके वो भी कोशिश करते हैं, और मैं भी रहती हूँ, और कमेटियों की तरफ से भी काफ़ी अच्छा योगदान रहता है। হ্যাচারি জলপ্রবাহে ফসলি জমির ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ তাহের প্রোগ্রামে।
এই ঘটনায় মঙ্গলবার তুমুল চাঞ্চল্য ছড়া এলাকায়। হ্যাচারি জলপ্রবাহের ফলে নষ্ট হচ্ছে বহু ফসলি জমি, আর তারই প্রতিবাদে উত্তাল হয়ে উঠল তাহেরপুর গ্রাম। আজ দুপুর 12টা নাগাদ বিক্ষোভে সামিল হলেন শত শত গ্রামবাসী। তাহেরপুর গ্রামে চাষিদের দুর্দশার শেষ নেই। হ্যাচারি থেকে বজ্র মিশ্রিত জল প্রবাহিত হয়ে ঢুকছে ফসলি জমিতে, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি কোনো সুরাহা। বিক্ষোভরত এক গ্রামবাসী বলেন, আমাদের জমিতে হ্যাচারির নোংরা জল ঢুকে ফসল নষ্ট হচ্ছে। বছরের পর বছর বলছি, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। বাধ্য হয়েই আমরা আজ রাস্তায় নেমেছি। গ্রামবাসীরা আরো বলেন, ইচ্ছাকৃতভাবে জমিতে জল ছাড়া হচ্ছে। এই জমির ফসল ফলিয়ে সারা বছর সংসার প্রতিপালন করেন কৃষকরা। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে তারা সমস্যার মধ্যে পড়েছেন। বর্তমানে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এই প্রসঙ্গে 12 নম্বর অঞ্চল প্রধান ভবানন্দ বর্মন বললেন, গত 29শে মার্চ এই কৃষকেরা তাকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তারা সার্বিকভাবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন, কিন্তু তার আগেই পথ অবরোধ শুরু হয়। এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানান। পাল্টা হ্যাচারি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের এই জলে কোনো বিষাক্ত পদার্থ নেই বলে দাবি তাদের। এখন দেখার প্রশাসন এই সমস্যার কত দ্রুত সমাধান করে। কি নাম? আমার নাম তারকনাথ বর্মা। কি জন্য আজকে আপনার এখানে করছেন? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে জল হাজারের জল নিয়ে আমরা এখান থেকে না 10 থেকে 12 বছর পর্যন্ত জল ছাড়ে আমরা কোনো ফসল করতে পারি না। আমাদের এই মাঠে ওই মাঠে চিন্তা করে ফসল পাই, তাতে ওদের যে মাছে জলের মধ্যে যে এত বিষাক্ত জিনিস দিয়ে ওরা জলটাকে তৈরি করে, এই জলটা যখন আমাদের মাঠে আসে তখন এই জলটা এত শ্যাওলা হয়ে যায়, ওখানে আমরা কোনো ফসল করতে পারি না, এবং কি কোনো সার দিলেও জমিগুলা ক্ষেতগুলো প্রয়োগ হয় না। তারপরে আমরা সারা বছর এখানে কোনো গরু ছাগল বা অন্যান্য জিনিস সম্পূর্ণ জলপথ দেওয়ার পরে আমরা যে গরিব দুঃখী মানুষরা সব মারা আছে। আমাদের সাধারণত ছোটখাটো আমরা একটা কৃষক, আমরা বড় কৃষক না, ক্ষুদ্র কৃষক বলা চলে। এই যে আমরা 2-1 বিঘা জমিনে কোনো রকমভাবে খায় চলি, কিন্তু এমন পরিস্থিতি এমন অবস্থা আমাদেরকে ফেলে দিচ্ছে, আমরা এই কাজ না করা পর্যন্ত আমাদের এখানে বাঁচতে পারবো না, আমরা ছাড়িয়ে চলে যেতে হবে। প্রতি বছর হচ্ছে 10-12 থেকে বেশি হবে। এই যে গোটা মাঠ, এই মাঠ 500 বিঘা জমি বেশি হবে। এই মাঠ কোনো ফসল হয় না। এর আগে অনেকবার আমরা প্রতিরোধ করেছি, আরো জানা হয়েছে, কোনো সমাধান কথাই শুনে না ওরা। সবাইকে জানা হয়েছে। কতক্ষণ আজকে আপনাদের এই অবরোধ চলবে? এটা আমরা দরকার পড়লে সারাদিন করবো। দরকার যদি আমাদের পরে সারাদিন আমরা করবো, কত আমরা প্রতিবাদ চাই, এটা বন্ধ করাই চাই। আমরা কেন বন্ধ করতে? এই বন্ধ না করলে আমরা যাবো কোথায়? তাহলে এটা ফসল কি করে না করলে আমরা কি করে খাওয়া বাঁচবো? বলেন কতজন কৃষক এই ফলে আর কি সমস্যায় পড়েছে? এই পাড়া ওই পাড়া যদি ধরেন হিসাব করলে অনেক বড় বাড়ি হতো, নাহলে করে 25 থেকে 30 বাড়ি। আমাদের এখানে কমগুলো বাড়ি আছে। দাদা, আপনার নাম আর এখানে কি দায়িত্ব আছে? আমার নাম রঞ্জিত চৌহান। আমরা একটা 5 বার একটা যৌথ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি একজন মালিক। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় গ্রামবাসীরা তারা পথ অবরোধ করেছেন, বলছেন যে আপনাদের হ্যাচারির জল যাওয়াতে, নোংরা দূষিত জল যাওয়াতে তাদের চাষের জমির ক্ষতি হচ্ছে। তারা পথ অবরোধ করছেন লাগাতার। এই ঘটনা আপনাদেরকে জানিয়ে, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, কি বলবেন? প্রথমত বলবো এটা একটা ষড়যন্ত্র। তাছাড়া দ্বিতীয় কথার উত্তর হলো যে আমরা যেহেতু মাছ চাষ করি, ডিমের চাষ করি, এখানে নোংরা জলের কোনো প্রশ্নই ওঠে না, বিষাক্ত জলের কোনো প্রশ্ন নেই। যেহেতু আমরা জীবন নিয়ে খেলে ডিম থেকে বাচ্চা করছি, এখানে বিষাক্ত জলের তো কোনো কারণেই নেই। যেটা আমরা মাটির নিচের থেকে বোরিং ওয়াটার উপরে উঠাচ্ছি, এটা থেকে একটু ফ্লো তৈরি হচ্ছে, ডিমটা ঘুরছে, আবার জলটা চলে যাচ্ছে, এখানে বিষাক্ত হওয়ার কিছু নাই। আর প্রশাসনের সাথে তারা এটা ইদানিং এর হ্যাচারিটা 30 বছর ধরে চলছে। বিগত 10-12 বছর আগে একটা ইস্যু হয়েছিল, তখন তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা ছিল তাদের জমি যখন ধান পাকবে তখন আমরা জমিটা জলটা যেন কন্ট্রোল করে রাখি। তো সেইভাবে আমরা 30 বছর এইভাবে চলছে, তাদের সাথে আমাদের কোনো ব্যাপার না। এটা একটা চাঁদা, কীর্তনের চাঁদাকে ইস্যু করে এই ঘটনার সৃষ্টিপাত। এবং এটা গতকালকে তারা এসেছিল, আমাকে একটা মোটা ধরনের চাঁদা চেয়েছে, সেটা দিতে অসমর্থ। আমি 5,000 টাকা দিতে স্বীকৃতি হয়েছে, কিন্তু তাদের ডিমান্ড হলো 40,000 টাকা। এটা কীর্তনের চাঁদা না দেওয়ার কারণে তারা এটা প্রকাশ করেছে যে এটা আগামীকালকে আমাকে এটার বই প্রকাশ ঘটাবে। তারই হিসাবে আজকের এই ব্যাপারটা। এটা কি কীর্তনের চাঁদা? সমস্ত মানুষ তো, গ্রামবাসীরা তো এই অবরোধে আছে? এখানে সমস্ত গ্রামবাসীর লোক নাই, যারা এখানে আছে ম্যাক্সিমাম তাদের জমিই নাই। যারা আসছে তাদের এখানে জমিই নেই, আশেপাশেও জমি নেই।
তাছাড়া এটা এই গ্রামে যেহেতু যারা কীর্তন করছে গ্রামের লোকজন তারাই সংগ্রহ করে নিয়ে এসেছিল। এই সব ব্যাপারটা একটা কীর্তনের চাঁদাকে ইস্যু করে থাকে। আর এই সময় জলের তো কোনো অভাব, যেহেতু জলের এখন ক্রাইসিস চলছে জমিতে, সেখানে ধান ডুবে যাওয়ার তো কোনো কারণই নাই। আর যেটা আমরা 30 বছর ধরে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করি, যাদের জমি আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, যখন জলের প্রয়োজন হয় তখন আমরা জল দিই, যখন প্রয়োজন না হয়, যখন জল ওভারফ্লো করে আমরা কন্ট্রোল করি। এটা মনিটরিং করার জন্য আমাদের একটা লোক নিয়োগ করা আছে, মাঠ দেখে মাঠে প্রয়োজন হলে জল ছাড়ি। কচুরিপানা তো আমার জলে হচ্ছে না, কচুরিপানা কি পরিষ্কার করেছে? এটা তারপর তো আমি এইখানে লেবার দিয়ে কচুরিপানা পরিষ্কার করে দিই। যে জমিটাতে কচুরিপানা আছে ম্যাক্সিমাম জমি আমাদের আছে, এখানে প্রায় 5.5 বিঘা জমি এখানে আমাদের আছে, যেটাতে আমরা জল যাতায়াতের জন্য ছেড়ে রেখেছি। এটা সমস্যা একটা যে তৈরি হচ্ছে, এটা নিয়ে কি গ্রামবাসীদের সঙ্গে বলবেন বা প্রশাসনকে বলবেন? না, আমি চাচ্ছি যে প্রশাসনিকভাবে এটা নিষ্পত্তি হওয়া দরকার, কারণ এটা এই ব্যাপারটাকে নিয়ে তারা আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি আশা করব যে কর্তৃপক্ষ প্রশাসন এটার জন্য আপনি প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত? হ্যাঁ, আমি এখনই এটা লিখিত আবেদন করব এবং আমি এখানে আমাদের বিজনেস অ্যাসোসিয়েশনের ওখানেও এটা অবহিত করব, আমাদের নিম ভবনেও এখানে লিখিত অভিযোগ করতে যাচ্ছি। তো এটা প্রশাসনিকভাবে যেটা সুযোগ ভালো মনে করে সেটা করবে। গ্রামবাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো ধরনের বিবাদ ছিল না, নাই। এটা 100% ষড়যন্ত্র, যেটা গতকালকে আমাকে তারা এটা আমার কাছে যে টাকাটা চেয়েছে, এটা ঘটনা একটু খুলে বললেই ভালো হয়। যেটা গত বছর তারা এখানে যে মন্দিরটা করেছে, মন্দিরে যাতায়াতের জন্য রাস্তার জায়গা ছিল না বলে আমাদের কাছে একটু সাহায্য চেয়েছিল। তখন ওই সময় আমরা 40,000 টাকা জমি কিনা বাবা দিয়েছিলাম মন্দিরের জমি কেনার জন্য। এই বছর তারা অনুষ্ঠান করবে, অনুষ্ঠানের জন্য আমাকে এসে বলছে যে তারা ওই সমপরিমাণ টাকা আবার কীর্তনের চাঁদা হিসাবে দিতে হবে। সেটা আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমি ওনাদেরকে বলছি যে আমরা অত্যন্ত আনন্দের সহিত সম্মানের সহিত আমরা প্রতি বছর তোমাদের অনুষ্ঠানে 5,000 টাকা করে আমরা সহযোগিতা করব, কিন্তু তারা এটা মানবে না। তাদেরকে গত বছরের মতো 40,000 টাকা করে দিতে হবে। এটা না দিতে অসমর্থ হওয়ার কারণে তারা আজকে এই রাস্তার মধ্যে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা মন্দির কমিটি, বিশেষ কেউ আছে, বিশেষ মন্দিরের সাথে জড়িত মন্দিরের যে কমিটি আছে, মূল কমিটি যারা আছে সবাই আমি দায়ী করবো। চিকিৎসক স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ অধ্যাপক স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার কাশিমপুর এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম ফেরোজ আলী, কালিয়াগঞ্জ কলেজের কন্ট্রাকচুয়াল রসায়নের অধ্যাপক। পায়রাম খাতুন শাশুড়ি, শ্বশুর আজিমুদ্দিন আহমেদ। এদের বাড়ি হেমতাবাদ থানার কাশিমপুর এলাকায়। অভিযুক্ত ননদ আফসেনা খাতুন, ননদের স্বামী আশরাফ আলী, বাড়ি ইটাহার থানার উত্তরপাড়া এলাকায়। মামা শ্বশুর ইমদাদুল ইসলাম, বাড়ি কালিয়াগঞ্জ থানার কুচিয়াপুকুর চাঁদবাড়ি গ্রামে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের বধূ নির্যাতন, বধূকে খুন করার চেষ্টা সহ একাধিক জামিনাযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিয়ের 3 মাসের মাথায় ওই বধূকে বেধড়ক মারধর দিয়ে খুন করার চেষ্টা করে অভিযুক্তরা। এই প্রসঙ্গে নির্যাতিতা বধূ বলেন, ডিভোর্সের জন্য প্রচুরবার ফোর্স করেছে, যাতে আমাদের সংসারটা একটা দুটো কথা কাটাকাটি হলে আমাদের একসাথে চলা ঠিক হচ্ছে না, আমাদের সবকিছু ঠিক হচ্ছে না, চলো মিউচুয়াল দিয়ে দিই। আমি যখন মিউচুয়ালে অ্যাপ্রুভ করিনি বা আমি বলিনি যে আমি মিউচুয়াল দিব, তখনই আমার সাথে খারাপ ব্যবহার, কথা থেকে শুরু করে বিহেভিয়ার, আচার আচরণ, ভঙ্গিমা সব। আমি যদি বাড়িতে কোনো কিছু খেতাম তাহলে সেটাও আমাকে শুনতে হতো যে আমি খেয়ে নিচ্ছি, আমার শাশুড়ি মা রান্না করে রাখছে, আমি খেয়ে নিচ্ছি। আমাকে রান্নার টাইমটাও দিত না। আমি ডিউটি থেকে আসতাম 3টা সাড়ে 3টার দিকে, 3টায় ডিউটি শেষ, 3টায় বেরোলে 3:30, কোনোদিন 3:45, কোনোদিন 3:20তেও এসে পৌঁছে যেতাম। আসার পরে একটা ফ্রেশ বা একটা রিফ্রেশমেন্টের যে টাইম, একটা ফ্রেশের পর যে একটা দরকার, সেটুকু আমি পেতাম না। আমাকে সবসময় খালি কাজের মধ্যে চলতে হতো। আমার কাজে ঝামেলা শুরু হয় উনানে রান্না করা। আমি বলেছিলাম কোনো চাকরি করা মেয়ে আজকাল উনানে রান্না করে না। যেদিন আমি ছুটি পাবো, আমার মন চাইবে, আমি সেদিন উনানে রান্না করব, বাকি দিন আমি গ্যাসে রান্না করব। এভাবে চলে। আমার ফ্যামিলি থেকে লোকও যায় 2-3 বার মিটিংয়ে, শুধু খালি মিউচুয়াল ডিভোর্সে বসুন। তো আমি আমার শ্বশুরবাড়িতে বলেছিলাম যে আমি একজন অ্যাডাল্ট পার্সন, আমার 24+ হয়ে গেছে, আমি 25-এ চলছি, 9/3/2000 আমার ডেট অফ বার্থ, আমি কেন মিউচুয়ালে বসবো? তোমার বিয়ে করতে পছন্দ হয়েছে, বিয়ে করেছো, নিজে এনেছো, তুমি টাকাও নিয়েছো, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল নো ডিমেন্টে বিয়ে করবে। তারপরে ধীরে ধীরে আমাকে যখন আমি প্রেমে পড়ে যাই, ফেসে যাই, তখন টাকার কথা কি দিবে, দান, এইভাবে বিভিন্ন রকম অভিযোগ তুলে আমি বলেছিলাম 4 চাকা গাড়ি দিবে। তো 4 চাকা গাড়ি এসবের
কথা উঠে তারপরে আমার 9 লাখ থেকে 10 লাখ টাকা চলে গেছে। আর এভাবে চলতেই আছে কন্টিনিউ। আর কোনো কিছু বলেই মানে টাকারও চাপ দেয়। আর যদি বিল তুলে দিয়েছি আর টাকার চাপ দিত আমাকে, মাঝে মাঝে টাকার চাপ দিত যে 2 লাখ 4 লাখ নিয়ে এসো এইভাবে। আর মিউচুয়াল ডিভোর্সে আমি অ্যাপ্লাই করিনি, আমি বলেছিলাম যে তুমি লিগ্যাল স্টেপ নাও, তুমি দিয়ে দাও। তো এভাবে টাকার চাপ পড়ে। আমাকে নাকি বিয়ে করে এনেছে, যে আমার বিয়ে করে আনার পর আমার শাশুড়ি মাকে আমার ননদ নিয়ে গিয়ে রাখবে বাড়িতে, এভাবে মানে পুরো ইয়ে করে দিয়ে এভাবে উনি চলেও যায়। আমি নতুন বউ হয়ে আমার বাবার বাড়ি আমাকে যেতে দেয় না, আটকে রাখে। এবার একবার মানে আমাকে মারে আমার হাজবেন্ড তার ফ্যামিলি মেম্বারের সামনে। তার ফ্যামিলি মেম্বার পুরো দেখে, পুরো গলা টিপে ধরে, মুখে বালিশ চাপা দেয়, দিয়ে সেদিন হচ্ছে বালিশ চাপা দিয়েছে। ঘটনা হয় আমার ফোন ভেঙে দিয়েছে, আমি যাতে কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারি। আমাকে মেরে ফেরার পুরো প্ল্যান ছিল, প্রি প্ল্যানে তারা সাকসেস হয়নি। আমি লোক গিয়ে চলে যাই। বাইরে যখন প্রচুর লোক হয়, তারা লোকগুলোও নিজেরাই হায়ারিং করে এনেছিল, প্রচুর চিল্লাচিল্লি। আমি কোনো মতো ওখান থেকে পালিয়ে গিয়ে একজন হিন্দু কাকুর বাড়িতে আশ্রয় নিই। বাড়ির কাকিমা, বাড়িতে একটা মেয়ে ছিল তখন, তারা আমাকে ফোন দেয়। আমার বাবার সাথে কন্ট্যাক্ট করি, পুলিশের নাম্বার আমার কাছে ছিল না, 100 নম্বরে আমি কল করি, কোনো রেসপন্স পাইনি। তারপরে আমার বাবা থানায় যায়, দিয়ে পুলিশ গিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তো বললাম যে অভিযোগটা কবে করেছেন? আমার 27 তারিখ রাত 11টা 10:30 11টা নাগাদ আমার সাথে এরকম শুরু হয় অত্যাচার। তারপরে হচ্ছে আমি থানায় পৌঁছাতে একটা মানে থানায় তো না, পুলিশ তুলে হসপিটালে নিয়ে যেতে 12:30 1টা বাজে। তারপরে আমি সেখান থেকে হচ্ছে পরের দিন রেফার। আমি এখানে বুঝতে পারছি না, আমি হসপিটালে ছিলাম, আমি আজকেই এসেছি। আমি আজকে এসে এটাই হচ্ছে খুঁজছি কেন অ্যারেস্ট করছে না, আমি এটাই জানতে চাই। আবার আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেছে, যেখানে আমি বলবো আমার ফ্যামিলির কেউ তার বাড়িতে যায়নি, কারণ আমি তার বাড়িতে ছিলাম না। আমার ফ্যামিলিকে কন্টিনিউ ফোন করে করে বলেছি আমি কৈলাস নামে একজনের বাড়ির পাশে লুকিয়েছিলাম। আমার ফ্যামিলি পুরো থানাতে যায়, থানাকে বলে, থানা থেকে আমাকে হচ্ছে পুলিশ গিয়ে উদ্ধার করে। তারপরেও হচ্ছে কেস করেছে আমার ফ্যামিলি মেম্বারের উপর, যে আমার ফ্যামিলি গিয়ে ভাঙচুর করেছে, এটা ওটা করেছে। আমাকে বের করে আমার শ্বশুর বাড়ি থেকে যেই আমাকে গেট থেকে ছেঁচড়ে টেনে মানে বের করে ফেলে দেয় বাইরে, একদম ফুটবলের মতো ছুড়ে দেয়, তখন হচ্ছে তালা লাগিয়ে দেয়। আমার ফ্যামিলির লোক কেউ তার বাড়ি যায়নি, এটা মিথ্যা অভিযোগ আমার ফ্যামিলির বিরুদ্ধে। আমি এটা শাস্তি চাই। তো সেই লোকটার নাম কি, মানে যে ওর বোন জামাই? আশরাফ। আশরাফ কি? আশরাফ আলম। উনি একজন প্রাইমারি টিচার, খুব বাজে বিহেভিয়ার করতো পুরো ফ্যামিলি। ইটাহার উত্তর পাড়াতে বাড়ি। উনি কি কোনো প্রাথমিক বিদ্যালয়ে? হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়ে উনি চাকরি করে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের নাম আমি কখনো জানিনি। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন আমার হচ্ছে ন্যায্য বিচার চাচ্ছি। আমার সাথে কেন এরকম হবে? 3 মাসে একটা মানুষকে কি বোঝা যায়? একটা ফ্যামিলি শুরু হতে গেলেও তো মিনিমাম 6 মাস লাগে। আমার সাথে প্রচন্ড বধূ নির্যাতন হচ্ছে। ওই বধূর সারা শরীরে একাধিক ক্ষতের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রায়গঞ্জ জেলা সুপার মোহাম্মদ সানা আক্তার। পুলিশ সুপারের নির্দেশ পেয়েই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন হেমদাবাদ থানার পুলিশ। বাংলাদেশ সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল বিএসএফ। এদিন সন্ধ্যায় হেমদাবাদ থানায় মালন বিওপি সংলগ্ন মাটিয়াটোপ সীমান্ত এলাকায় বিএসএফ এর জওয়ানরা টহল দেওয়ার সময় অভিযুক্ত বাংলাদেশিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বৈধ নথি দেখাতে না পেরে গ্রেপ্তার করে হেমদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে মঙ্গলবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ফরেন আইনে মামলা রুজু করেছে পুলিশ। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভানুচন্দ্র রায়, বয়স 41 বছর, বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাঁশবাড়ি গ্রামে। তবে কি কারণে ভারতে প্রবেশ করেছে ওই বাংলাদেশি তা নিয়ে জেরা করছে হেমদাবাদ থানার পুলিশ। হেমদাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়ে তদন্তের স্বার্থে মন্তব্য করা ঠিক হবে না।